কোনোভাবেই প্রাণিশাকে থামানো গেল না। এদিকে বাচ্চা দুটো সমান তালে কেঁদে চলেছে। এই পর্যায়ে সে প্রাণিশাকে প্রায় ধমকে উঠে বলল, ওদের উপর টর্চার করিস না প্রাণেশা, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ওরা আমার গাছ নষ্ট করেছে, ওদেরকে এত সহজে ছেড়ে দেব না। তুই এত ছোট লোক, সামান্য একটা গাছের জন্য অবুঝ বাচ্চাদের উপর টর্চার করছিস? ছি প্রাণেশা। ছোট লোক শব্দটা শুনে রাগে, দুঃখে, কষ্টে, অপমানে প্রচন্ড কান্না পেল প্রাণেশার। তার এত যত্নের গাছ, এত প্রিয় গাছ, এই দারচিনি গাছটা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল তাকে, খুঁজেই পাচ্ছিল না। এই 5 বছরে গাছটা যথেষ্ট বড় হয়েছিল, তবে ততটা শক্তপোক্ত হয়নি। গতকাল সবাই বিয়ের ঝামেলায় ব্যস্ত ছিল, এমনকি সে নিজেও ব্যস্ত ছিল বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে। মাঝখান দিয়ে এই বিচ্ছু দুটো কখন যে খেলার পাখে তার শখের এবং যত্নের গাছটা ভেঙে ফেলেছে কেউ দেখেনি। আজ সকালে ঘুম ভাঙার পর বাগানে পানি দিতে এসে এই দৃশ্য দেখে কষ্টে হাউমাউ করে কেঁদেছিল প্রাণেশা। কে করেছে এই কাজ সেটা খুঁজতে গেলে বিচ্ছু দুটো লুকাতে চাইছিল, তাতেই তাদের কাণ্ড কারখানা বুঝে গিয়েছিল সে। আর এর জন্যই শাস্তি দিচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের ভুল তারা না করে। কান্নার আওয়াজে শওকত আলম বাগানে এসে দুই বাচ্চার কাঁদো কাঁদো মুখ এবং প্রাণিশার রাগী মুখ, ফোলা ফোলা চোখ এবং ভেজা গাল দেখে ঘটনা কি তা আন্দাজ করতে পারলেন। তিনি সামনে গিয়ে বললেন, ওরা কি আবারও গাছ ভেঙেছে? উপর নিচ মাথা দুলিয়ে দারচিনি গাছটা দেখিয়ে প্রাণিশা বলল, সপ্তাহে একদিন একটা না একটা গাছ ওরা ভাঙবেই। তুমি ওদের হাত পা বেঁধে দাও চাচু, পুরো বাগানের 12টা বাজিয়ে দিচ্ছে ওরা। শওকত আলম নিজেও 1-এ পড়া মেয়ে রামিশা এবং 3-তে পড়া ছেলে রাদিনের দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, তোমরা কিন্তু কাজটা ঠিক করো না। খেলতে গেলে গাছ ভাঙে কি করে? সাবধানে খেলা যায় না? তাছাড়া খেলার জন্য গড়বড়া খেলনা আছে, বাগানে এসে খেলতে হবে কেন তোমাদের? গাছ কত উপকারী এটা জানো না? এভাবে যদি প্রতিদিন একটা করে গাছ নষ্ট করো, পরিবেশের কত ক্ষতি সেটা বুঝতে পারো না? কথার ফাঁকে ছেলের দিকে তাকিয়ে বললেন, এইটুকু গাছ কে উঠিয়েছে? রাদিন ফটাফট আঙুলটা বোনের দিকে ঘুরিয়ে দিল। রামিশা বলল, আমি ইচ্ছা করে গাছে উঠিনি আব্বু, ভাইয়াই তো আমাকে গাছে ওঠাতে শেখাতে চাইলো। দোষ যে দুজনেরই সেটা বেশ বুঝতে পারলেন শওকত আলম। প্রাণেশাকে বুঝাতে বললেন, তুই মন খারাপ করিস না মা, ওরা আর গাছ ভাঙবে না, আমি বুঝিয়ে বলছি। এরপর পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাস্তা খেয়ে আজই গিয়ে নিজের পছন্দের মতো কয়টা চারা গাছ কিনে আনবি। চাচ্চুর কথা মেনে নিলেও ভাঙা গাছের জন্য যে যন্ত্রণা বুকে চেপে বসলো সেটুকু থেকে মুক্তি মিলল না। মনের যন্ত্রণা হালকা করতে ভাই বোন এবং চাচ্চুকে বিদায় করে ওখানে দাঁড়িয়ে রইল প্রাণেশা। ভাঙা গাছটা হাতে তুলে জায়গাটা পরিষ্কার করলো। অন্য সব গাছগুলো যত্ন করে পানি ঢেলে ঘরে ফিরতে গিয়েই অনির্বাণের ব্যালকনির দিকে চোখ পড়লো। তখনও ওখানেই দাঁড়িয়ে আছে অনির্বাণ। প্রাণেশার কাণ্ড কারখানা দেখছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চোখে চোখ পড়তেই আদেশের সুরে অনির্বাণ বলল, নাস্তা খেয়ে ঝটপট তৈরি হ, আমিও তোর সাথে যাব। নার্সারি থেকে নিজের পছন্দ মতো বেশ কয়েকটা ফুলের গাছ কিনলো প্রাণেশা। মশলা জাতীয় গাছ পেল না যদিও, ঔষধি গাছ আগামী সপ্তাহে আসবে। অনির্বাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাছ কেনা শেষ হলে টাকা পরিশোধ করে সবগুলো গাছ একটা ভ্যান গাড়িতে তুলে দিল তারা। চালককে বাড়ির ঠিকানা দিয়ে দুজনে বাইকে উঠতে যাবে অমনি বেশ কিছুটা দূরের দিকে একটা দামি রেস্টুরেন্ট থেকে চোখ গেল অনির্বাণের। কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে প্রাণেশাকে বলল, ওটা তোর বন্ধু সাফওয়ান না? প্রাণেশাও সামনের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা ভীষণ খুশি খুশি মেজাজের সাথে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ওয়েদারের সাথে মিলিয়ে চমৎকার করে ছবি তুলতে ব্যস্ত। সাফওয়ান ছবি তুলে দিচ্ছে আর মেয়েটি পোজ দিচ্ছে। দৃশ্য দেখে অনির্বাণের মনোযোগ সরিয়ে নিতে ঝটপট তার চোখ থেকে চশমা সরিয়ে দিল প্রাণেশা। বলল, ধুর, চশমা পরেও ভুল দেখছো, ওটা সাফওয়ান নয়। অনির্বাণ মুহূর্তেই সামনে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি আবছা হয়ে গেল তার। দূরের কিছু আর ঠিক মতো দেখতে পেল না, সবকিছু ব্লার দেখলো। রাগে গজগজ করতে করতে বলল, তুই চশমা নিলি কেন? ওটা সাফওয়ানে, আমি ভুল দেখিনি। দূরের জিনিস অস্পষ্ট দেখলেও কাছের সব পরিষ্কারই দেখে অনির্বাণ।
হাত বাড়িয়ে প্রাণেশার হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে সেটা চোখে পড়ে দৌড় দিল রেস্টুরেন্টের দিকে। প্রাণেশা বোকা বোকা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। পর মুহূর্তেই অনির্বাণের মেজাজ বুঝে নিজেও পেছন পেছন দৌড় দিল। চেঁচাতে চেঁচাতে বলল, খামোখা দৌড়াচ্ছ, ওটা সাফওয়ান না রে ভাই, সাফওয়ানের আত্মা। পরক্ষণেই ভাই ডাকাতে জুব্বাই কামড় দিল। কাহিনী যা হওয়ার তাই হলো। রেস্টুরেন্টের সামনে গিয়েই সাফওয়ানের কলার চেপে ধরলো অনির্বাণ। বলল, তোমার এত বড় সাহস আমার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি গেল? মেয়ে নিয়ে ঘুরবে, ঘুরো। আমাদের বাড়ির ইজ্জতের দিকে কেন হাত দিয়েছিলে? তাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে নিয়ে ফোস্ট নষ্ট করতে তোমার লজ্জা হয় না? সাফওয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল অনির্বাণের এই কাণ্ডে। পরবর্তীতে ঘটনা কি সেটা বুঝতে পেরে বলল, আরে ভাই ছাড়ুন, আমি আপনার বাড়ির ইজ্জত নিয়ে চিনিমিনি খেলিনি। প্রাণেশা যতটা আপনার কাজিন ততটা আমার ভালো বন্ধুও। আর বন্ধু হিসেবে আমার কর্তব্য ওর চাওয়া না চাওয়া মূল্য বোঝা। আমি জাস্ট এতটুকু করেছি। দৌড়ে এসে জোরপূর্বক সাফওয়ানের কলার থেকে অনির্বাণের হাত ছাড়িয়ে নিল প্রাণেশা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুমি তো আপনার পাগলের চেয়েও কম যাও না। একটা মানুষের সাথে কেউ এরকম আচরণ করে? অনির্বাণের মেজাজ তখন আগুন, নিজেকে সামলাতে পারছে না সে। যতবারই মনে হচ্ছে প্রাণেশার বিয়ে ভেঙে এই ছেলে তাদের বাড়ির মান সম্মান নষ্ট করে দিতে চাইছিল, ততবারই মেজাজটা চিরবিরিয়ে উঠছে। এখন আবার প্রাণেশার হাতের টান খেয়ে রাগ যেন ফুলে ফেপে উঠল তার। চিৎকার করে বলল, ওর মতো 2 পয়সার ছেলের সাহস কি করে হয় তোকে নিয়ে এই ধরনের ড্রামা করার? বিয়ে যদি নাই করবে, 10 জন জানিয়ে বিয়ের দিন তারিখ পাকা কেন করেছিল? বেঈমান, মিথ্যুক, ধোঁকাবাজ একটা। ওকে আমি জেলে দেব। ঝটপট ফোন বের করে নিজের পরিচিত একজন পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল অনির্বাণ। প্রাণেশা টান মেরে ফোন হাতে নিয়ে বলল, শান্ত হও, ওর কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার ইচ্ছাতেই হয়েছে। অনির্বাণ বড় সড়ো একটা ধাক্কা খেলো। বিস্মিত স্বরে বলল, মানে? জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো প্রাণেশা। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি তো জানোই ওই বিয়ে শাদী নিয়ে আমার কোনো স্বপ্ন নেই, আগ্রহ নেই, মাথা ব্যথাও নেই। সবাই যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল, নিজেকে বাঁচাতে ওর আঙ্কেল আন্টির সাহায্য এই প্ল্যানটা করেছিলাম, যেন বিয়ে ভাঙার পর আর কেউ কোনোদিন বিয়ে নিয়ে আমাকে জোরাজুরি না করে। অনির্বাণ যেন শূন্য থেকে হোঁচট খেলো। প্রাণেশার এই কথা তার বিশ্বাস হলো না, তাই সে যাচাই করতে বলল, তার মানে তুই জানতি বিয়ের দিনও আসবে না? হ্যাঁ জানতাম। তাহলে আমার উপর চেপে বসেছিস কেন? এখন আমি কি করব? তুই তো ঘর সংসার বুঝবি না, আমিও তোকে বউ মানতে পারবো না। এখন আমার উপায় কি? এই ঝামেলা আমি কেন জড়িয়ে গেলাম? তোর ফাঁদে তো আমার পা দেওয়ার কথা ছিল না, আমি কেন ফেসে গেলাম? অনির্বাণের এই কথাই সাফওয়ানও যথেষ্ট অবাক হলো। কাহিনী কি জানতে চেয়ে বলল, আপনার উপর চেপে বসেছে মানে? মেজাজে আগুন নিয়ে অনির্বাণ বলল, সেটা তোমার প্রাণপ্রিয় বন্ধুটিকে জিজ্ঞেস করো। বিয়ে ভাঙা নাটক করতে গিয়ে আমার ঘরে চেপে বসেছে। বুঝলাম না। প্রাণেশা ফ্যাকাশে কণ্ঠে বলল, কাল যখন তোর বাড়ি থেকে ফোন গেল তুই পালিয়েছিস, তখন মান সম্মান বাঁচাতে বাবা ও চাচুরা মিলে আমাদের সিঙ্গেল জীবনে 12টা বাজিয়ে দিয়েছে। আমার এখন শুধু কাজিন নয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাফওয়ানের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে কতক্ষণ বিস্মিত দৃষ্টিতে দুজনকে দেখলো, এরপর উচ্চস্বরে হেসে উঠল। তার সেই হাসি দেখে প্রাণেশার শরীর জ্বলে গেল। বলল, হাসবি না শয়তান, তোর জন্যই এটা হয়েছে। সাফওয়ান তবথা খেয়ে মুখে হাত চেপে বলল, আমার কি দোষ? তুই তো প্ল্যান সাজালি। তোর প্ল্যান মতো শেষ পর্যন্ত কবুল বলার কথা ছিল না, বললি কেন? না বলে উপায় ছিল, সবাই আমাকে চেপে ধরে কবুল বলিয়েছে। পরক্ষণেই অনির্বাণের দিকে আঙুল তাক করে বলল, এই যে সামনে থাকে একটা জ্যান্ত গাধা, তার মাথায় কোনো বুদ্ধিই নেই। আরে ভাই, কেউ চেপে ধরলেই কেন কবুল বলতে হবে? সদর দরজা তো খোলাই ছিল, দৌড় দিতে পারলো না। এই গাধার জন্যই এখন আমার জীবনটা শেষ। উত্তরটা যেন ঠোঁটের কোণে ঝুলছিল অনির্বাণের। ফটাফট বলল, তুই দৌড় দিতে পারিস না? আমি তো তোর প্ল্যানের কথা জানতাম না। তুই যখন জানতি তাহলে ভাগলি না কেন? মাথা মোটা কোথাকার। নিজে তো বাঁচতে পারলি না, আমাকেও বাঁচতে দিলি না। কিছু করবো? ধুর। সত্যিটা জানার পর মেজাজের 12টা বেজে গেছে অনির্বাণের। প্রাণেশার যদি বিয়ে ভাঙার ইচ্ছেই ছিল, তাহলে শেষ পর্যন্ত বিয়েটা কেন করলো?
কেনই বা তার জীবনে প্রবেশ করলো প্রাণেশা? এই মেয়েকে নিয়ে ঘর সংসার কিভাবে হবে? চিন্তা করতে গিয়ে অস্থির হয়ে গেল অনির্বাণ। নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে সাফওয়ানকে বলল, তুমি কিছু মনে করো না সাফওয়ান, এই গাধি আমাকে আগে কিচ্ছু বলেনি, তাই তোমাকে এখানে দেখে রিয়্যাক্ট করে ফেলেছে। ভেবেছি ওর জীবন নষ্ট করে। লজ্জায় আর কথা বলতে পারলো না অনির্বাণ। জেনে বুঝে প্রাণেশা তাকে এরকম একটা সিচুয়েশনে ফেললো। কি লজ্জাজনক ব্যাপার হলো এটা। নির্দোষ একটা মানুষকে বকে দিল। সে কথা এড়িয়ে যাওয়ার বাহানায় খানিকটা দূরে গিয়ে মাথা ঠান্ডা করার জন্য একটা লেমন জুস কিনে তাতে চুমুক দিয়ে ওদের দিকে চেয়ে রইল। সাফওয়ান প্রাণেশাকে বলল, বিয়ে করলে অথচ কিছু জানালি না, এখন ট্রিটটা অন্তত দিয়ে যা, নয়তো ছাড়বো না। বকা খাইয়েছিস, তার শোধ তুলে ছাড়বো। প্রাণেশা পাংশুটে মুখে বলল, তোর কি ধারণা আমি খুব জমিয়ে ঘর সংসার করব? ঠিক 1 সপ্তাহের মধ্যেই ডিভোর্সের কথা উঠবে, নিশ্চিত থাক। যদি ডিভোর্স না হয় তাহলে ট্রিট দেব। এরপর সাফওয়ানের গার্লফ্রেন্ডের সাথে অল্প স্বল্প গল্প করে ওদেরকে বিদায় দিয়ে অনির্বাণের সামনে এসে বলল, বাড়ি যাবে না? অনির্বাণ কাট কাট গলায় বলল, তুই যা। বেরিয়ে এসেছি দুজন, যাব একা। তাতে তোর কে? তুই তো একা পথে চলে অভ্যস্ত। এমন তো না যে আমি সঙ্গে না গেলে বাড়ি পৌঁছাতে পারবি না। একা গেলে সবাই কি ভাববে? সবার জন্য চিন্তা হয় তোর? যদি চিন্তা হতো এরকম একটা থার্ড ক্লাস প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসতে না। এখন কি চাইছো তুমি, ডিভোর্স? অনির্বাণ হেসে বলল, তুই কি চাস? আমি কি চাই সেটা তুমি জানো। তাহলে আর কি, সময় মতো পেয়ে যাবে। তোর মতো আতপাগলকে নিয়ে ঘর সংসার করার ইচ্ছে আমার নেই। প্রাণেশা কটমটে চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড। অনির্বাণের সেদিকে দৃষ্টি ছিল না। সে জুস রেখে সামনে থাকা পত্রিকায় চোখ ডুবিয়ে রেখেছিল। হুট করেই প্রাণেশার মাথায় দুষ্টুমি চেপে বসলো। রেস্টুরেন্টে প্রবেশ করে এক গাদা খাবার কিনল সে। অনির্বাণ একবার সামনে তাকিয়ে দেখলো প্রাণেশা নেই। ভেবে নিল চলে গেছে হয়তো। সে নিজের মতো করে জুস খাওয়ার ফাঁকে ফাঁকে পত্রিকা পড়ায় মনোযোগ দিয়ে সময়টাকে উপভোগ করতে লাগলো। একটা সময় অনির্বাণের সামনে এসে আঙুলের মধ্যে বাইকের চাবি ঘুরিয়ে জুসের গ্লাসের কাছে কাগজ রেখে প্রাণেশা বলল, বিল পেমেন্ট করে আসো। সামনে তাকিয়ে চমকে গেল অনির্বাণ। বলল, তুই যাসনি? তোমাকে বাসনা দিয়ে যাব না। বাঁশটা ঠিক কেমন তা বুঝলো না অনির্বাণ। তবে সামনে থাকা কাগজটা খুলে লম্বা একটা লিস্ট দেখে আটকে উঠল। বলল, এত খাবার কে খেলো? প্রাণেশা রাস্তার দিকে বসে থাকা কয়েকজন ভিখারিকে দেখিয়ে বলল, ওনারা খাচ্ছেন আমাদের বিয়ের ট্রিট, বিল দিও কেমন, আমি যাচ্ছি। অনির্বাণ কিছু বলার আগেই আঙুলের প্যাচে থাকা চাবি দেখিয়ে রহস্যময়ী হাসি হেসে বাইক স্টার্ট করে হাওয়ার বেগে উড়ে গেল প্রাণেশা। অনির্বাণ দৌড়ে এসেও নাগাল পেল না। তার বাইক, অথচ মেয়েটা তাকে ফেলে চলে গেল। এরই মধ্যে রেস্টুরেন্টের ওয়েটার এসে বিল চাইলে পকেটে হাত দিয়ে আরেক দফা বাঁশ খেলো অনির্বাণ। তার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ কিচ্ছু পকেটে নেই। কারো হেল্প নেওয়ার জন্য টেবিল থেকে ফোন নিতে এসে দেখলো ফোনটাও নেই। জীবনে এরকম বেইজ্জতির সামনে কখনো পড়েনি সে। আজ পড়ে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। কপাল চাপড়ে বিড়বিড়ালো, উফ আল্লাহ, এই লজ্জা আমি কোথায় রাখি? এখন কি হবে? বিল পেমেন্ট করবো কি করে? বিল না মিটিয়ে রেস্টুরেন্ট থেকে যে বাড়ি ফিরতে পারবে না এটা বেশ বুঝলো অনির্বাণ। হাতে সামান্য খুচরো পর্যন্ত নেই। রাগে মেজাজ এখন সপ্তম আকাশে। প্রাণেশার সামনে থাকলে সম্পর্কের দিক ভুলে গিয়ে জোরসে কয়েকটা থাপ্পড় দিয়ে বসতো, কিন্তু মেয়েটা তো পালালো, তাও আবার এরকম একটা লজ্জাজনক বাস দিয়ে, বিব্রতকর অবস্থায় রেখে। কোনো মতে এখান থেকে সম্মানের সাথে উদ্ধার হতে পারলে বাড়ি গিয়ে ইচ্ছে মতো শাস্তি দেবে, এইটুকু মনস্থির করে উপায় খুঁজতে লাগলো অনির্বাণ। ওয়েটার তার মনোভাব বুঝলো না। সে তাড়া দিয়ে বলল, বিল পেমেন্ট করুন স্যার। অনির্বাণ খিটখিটে মেজাজে বলল, করছি রে ভাই, আপনার টাকা নিয়ে আমি পালাবো না, একটু সময় দিন। ওয়েটার কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। অনির্বাণ তাকে আবার ডেকে বলল, আপনার ফোনটা একটু দেবেন? ওয়েটার তার বিপদ সম্পর্কে বুঝলো কিনা কে জানে, তবে নিজের ফোনটা বাড়িয়ে দিয়ে টেবিল মোছা শুরু করলো। ঠোঁট কামড়ে নিজের বড় ভাই শেকারিয়ান শামসের নাম্বারে ডায়াল করলো অনির্বাণ। রিসিভ হতেই লজ্জিত কণ্ঠে বলল,
ভাইয়া, আমি অনির্বাণ, একটা হেল্প লাগবে। ভাইয়ের কণ্ঠস্বর চিনতে পেরে ওপাশ থেকে আরিয়ান বলল, কি হেল্প? আমার 15,000 টাকা লাগবে। আমি বাসায় গিয়ে দিয়ে দেবো। ইজ্জতের ব্যাপার, প্লিজ বাঁচাও। কি হয়েছে? তুই না প্রশাসনকে নিয়ে বের হয়েছিলি? হ্যাঁ, ওই তো বাসটা দিল। বাস? সব কথা খুলে বলল অনির্বাণ। শুনে ওপাশ থেকে অট্টহাসিতে ফেটে পড়ল আরিয়ান। কৌতুকের সুরে বলল, একদিন যদি পকেটের এই অবস্থা হয়, সারা জীবন ওকে সামলাবে কিভাবে ভাই? অনির্বাণ দিকদিশা হারিয়ে বলল, তোমরা তো আমাকে বুঝলে না, এখন বলছো সামলাবে কি করে? ঘরে চাপড়ো না আগে এটা ভাবনি যে প্রাণের সাথে আর যাই হোক ঘর সংসার হবে না? ভালো করে জানো ও একটা মিচকে শয়তান, বদের হাড্ডি। কেমন বিপদে ফেলেছে দেখেছ? ইজ্জত নিয়ে টানাটানি। ভাইয়ের দুঃখে কষ্ট হওয়ার বদলে মাত্রাতিরিক্ত হাসি পেয়ে বসলো আরিয়ানের। ফোনের ওপাশে এত শব্দ করে হাসছিল সে, সেই হাসি অনির্বাণের মুখটা চুপসে দিয়েছে। সে মুখ ভার করে চুপ করেছিল। সমাধান দিতে আরিয়ান বলল, ওখানে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে নাম্বারটা টেক্সট কর, আমি টাকা পাঠাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি বাড়ি গিয়ে ফেরত দিয়ে দিব। দূর, ফেরত দিতে হবে না, নম্বর দে কুইক, আমার মিটিং আছে। ওয়েটারের বিকাশ নাম্বারটাই আরিয়ানকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলো অনির্বাণ। এর মধ্যেই টাকা চলে এলে। 10,000 টাকা বিল মিটিয়ে বাকি টাকা পকেটে রেখে রেস্টুরেন্টের বাইরে পা রাখতেই ভিখারিদের সামনে পড়ে গেল সে। দল বেঁধে সবাই তার সামনে এসে প্রশংসা ও দোয়া করে ভাসিয়ে দিল। সবচেয়ে বেশি যে দোয়া করলো তা হলো, এই জাতীয় দোয়া ও প্রশংসা শুনলে লজ্জায় লাগে। লজ্জা থেকে বাঁচতে ওনাদের পাশ কাটিয়ে এসে একটা সিএনজি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল অনির্বাণ। নতুন যে চারা গাছ এনেছিল সেগুলোই বাড়ির আঙিনায় রোপণ করছিল প্রাণেশা। যেহেতু তার আর কোনো কাজ নেই, তাই আস্তে ধীরে সময় নিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজটা করছিল। মাথা নুইয়ে কাজ করছিল বলে বাগানের মাঝখানে রাস্তা দিয়ে অনির্বাণের প্রবেশটা সে দেখতে পেল না। অনির্বাণ ঘরে প্রবেশ করেই চারপাশে চোখ ঘুরিয়ে প্রাণেশাকে খুঁজল। এদিক ওদিক কোথাও নেই, বকাঝকা পরে দেবে এই ভেবে ফ্রেশ হতে নিজের রুমে প্রবেশ করেই বিছানার উপর রাখা নিজের ক্রেডিট কার্ড, মানি ব্যাগ ও মোবাইল দেখে নিশ্চিন্ত হলো প্রাণেশা বাড়িতেই আছে। কিন্তু চিন্তাও বাড়লো তার। মোবাইলটা না হয় হাত থেকে কেড়ে নিয়েছিল বলে ওটা প্রাণেশার হাতেই ছিল, কিন্তু মানি ব্যাগ আর ক্রেডিট কার্ডের নাগাল কিভাবে পেল মেয়েটা? পকেট কাটলো? সন্দিহান মনে নিজের প্যান্ট চেক করতেই দেখলো না, কোনো ছেঁড়া ফাটা তো নেই, অথচ সবকিছু প্রাণেশার দখলে। কিভাবে? ভাবতে ভাবতে যখন কোনো সমাধান পেল না, চোখ মুখে বিরক্তি ও রাগ নিয়ে সবকিছু গুছিয়ে রেখে টাওয়াল ও পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হতেই প্রাণেশার মা অর্থাৎ তার মেজ চাচি তাহমিনা আহমেদের মুখোমুখি পড়ল সে। তিনি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু বলতে বা জানতে এসেছেন। এত কিছু না ভেবে হাসি মুখে বলল, কিছু বলবে চাচিম্মা? তাহমিনা আহমেদ গম্ভীর চেহারা নিয়ে শুধু উপর নিচে মাথা নাড়ালেন। অনির্বাণ সেই চেহারা খেয়াল করে চেয়ার বাড়িয়ে দিয়ে বলল, বসো এখানে, তারপর বলো। তিনি বসলেও কিছু বলতে পারছিলেন না, কেবল আনমনে কিছু একটা ভেবে যাচ্ছিলেন। অনির্বাণ সেই ভাবনারত চেহারার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসছো? নির্ভয় বলো, আমি তোমার ছেলের মতো, আমার সামনে কোনো সংকোচ করো না। তাহমিনা আহমেদ বিষণ্ণ ভরা কণ্ঠে বললেন, প্রাণের এই উদ্ভট কাজকর্ম আমাকে খুব চিন্তা ফেলেছে উনি। এই জেদ, এই রাগ, এসব কিভাবে এলো মাঝে মধ্যে ভেবে পাই না আমি। মেয়েটাকে বুঝাবো সেই সুযোগও আসে না, 2 মিনিট সময় দেয় না কাউকে। সব সময় ওর এই খামখেয়ালি আচরণ মেনে নেওয়া যায় না। আমরা সবাই অতিষ্ঠ, সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু ও সব লিমিট ক্রস করে ফেলেছে। বিয়েটাকেও সিরিয়াসলি নিচ্ছে না কেন বলতো? অনির্বাণ কি বলবে ভেবে পেল না। এমন না যে প্রাণেশাকে সে খুব ভালো বোঝে, আবার এমনও নয় যে একেবারেই বোঝে না। তবে এই রকম চলাফেরাটা সত্যিই চিন্তার। প্রাণেশা যে খুব বেয়াদব, উচ্ছৃঙ্খল কিংবা মারকুটে এমনটা নয়। তার একটাই সমস্যা, সে নিজের মতো বাঁচতে ভালোবাসে, নিজেকে সময় দিতে ভালোবাসে, নিজের কথা ও ইচ্ছেদের গুরুত্ব দিতে ভালোবাসে সে। এইটুকুতে যদি আঘাত চলে আসে, তাহলেই একটু রাগ, একটু জেদ এবং গুস্সা দেখায়। একটু ভেবে চিনতে অনির্বাণ বলল, ও কি কাউকে ভালোবাসতো? না না,
এমনটা হলে রূপ ও তানি নিশ্চয়ই জানতো।